বসন্তের মৃদুমন্দ বাতাসের মতো এলোমেলো হাওয়া আগুল দিয়ে ভেসে আসছিল মুহুর্মুহু। ভ্রু কুঁচকে হাতের কর গুনলাম। আজকে নিয়ে ঠিক কত মাস আর কত দিন হবে এখানে এসেছি, অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলাম না। এখন সময়টা বেশ তাড়াতাড়ি কেটে যাচ্ছে। সকাল থেকে একটু একটু করে সময়টা এগোয়। তারপর একটা সময় আসে ঘড়ির সমস্ত কাঁটা স্তব্ধ হয়ে যায়। তখন আদিগন্ত সমুদ্রের ঢেউ গুনি। গুনতে গুনতে কখন যে এই সমুদ্র আর আকাশটা এক হয়ে মিলে যায় বুঝতেই পারি না। এটা কিন্তু ভারী মজার বিষয়। এই তো কালকে রাতে কি জানি কি খেয়াল হয়েছে, স্বপ্নে দেখছি এই ঘরের জানলার বাইরে সার দিয়ে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি প্রথমে ভাবলাম ভুল দেখছি বোধহয়। ছুট্টে দরজার কাছে গিয়ে পাল্লা খুলতেই দেখি না, মিথ্যে নয়, সেখানে সত্যি সত্যি রাশি রাশি মেঘেদের সম্ভার, যেন আস্ত একটা মেঘমুলক আমার পায়ের কাছে। ক্রমাগত মেঘেদের আনাগোনা আর রংধনুর 7 রঙের বাহার। দৌড়ে সেখানে ঝাঁপ দিতে যাব, ঠিক সেই সময় ঘুমটা ভেঙে গেল। কানাই, বাবা কানাই, এই যে তোমার রুটি আর আলু ভাজা, এবার খেয়ে নাও বাবা, অনেকটা বেলা হয়েছে। তোমাকে স্নান করিয়ে আমায় আবার ওষুধ কিনতে যেতে হবে তো। ফটিক কাকা মস্ত একটা বাটিতে আলু ভাজা রুটি সাজিয়ে টেবিলের এক কোণে রেখে গেল। দেখেছো কাণ্ড, কেমনভাবে ভুলে গিয়েছিল আমার দুখানি পা অচল, সারহীন। সারাদিন হুইল চেয়ারে বসে বসে আকাশ কুসুম ভাবা ছাড়া আর কোনো কাজ আছে আমার? কেমন একটা চাপা কষ্ট মনের মধ্যে সারাক্ষণ ভিড় করে। একই বুড়ো মানুষটার বোঝা হয়ে আছি। সারাদিন এই কুঁড়ে ঘরের একটা বাড়তি বোঝা যেন। আসলে আমার কপালটাই খারাপ। হাজার চেষ্টা করেও কিছুতেই মনে পড়তে চায় না আমার সেই পুরনো দিনের স্মৃতিগুলো। কি হলো, এত কি ভাবছো বেটা? খেয়ে নাও, দেরি করো না। একটা নারকেলের টুকরো দেব, রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। না না, থাক, ওসব লাগবে না। আচ্ছা, আমি আপনাকে অনেক সমস্যায় ফেলে দিয়েছি না? কে বলেছে সব কথা? কে বলবে? আমারই বারবার এমনটা মনে হয়, জানেন তো। বড্ড খারাপ লাগে। কোথা থেকে আমি এলাম, কোথায় আমার বাড়ি, শুধু কিছু মনে করতে চাইলেই মাথাটা ধরে যায়। শুধু দুটো বড় বড় হেডলাইটের আলো আর অন্ধকার। ফের ফের তুমি ও কথা বলছো? এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি বাবা। এসব কথা তুমি মাথাতেও আনবে না। আরো একবার তুমি খবরটা ছাপো অভ্রদা। আমার মনে হয় এবার জিমুতের কোনো না কোনো খোঁজ ঠিক পাওয়া যাবে। এই 1 বছরে এই নিয়ে কতবার খবরটা ছাপালি হিসাব রেখেছিস? জিমুত কিন্তু ফেরেনি। ওর পরিবার, বন্ধু বান্ধব সবাই মিলে তো কম চেষ্টা করেনি। কোনো লাভ হয়েছে কি? আমি তোকে অনেক দিন ধরে চিনি, তুই আমার বন্ধু, তাই বলছি এসব করে আর সময় নষ্ট করিস না উর্মি। আমার মনে হয় তুই শুধু শুধু সময় নষ্ট করছিস। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। জিমুতের আর ফেরার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ছি অভ্রদা, ছি, তুমি এই কথাটা বলতে পারলে? জিমুত আমার সবচেয়ে কাছের বন্ধু। মনে হয় এই সেদিনের কথা। খেজুরিয়াতে একটা অনুষ্ঠানে আমি ওকে আসবার জন্য জোর করেছিলাম। অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ খবর এলো ওর গাড়িটার নাকি অ্যাক্সিডেন্ট হয়ে নদীর জলে পড়ে গেছে। এরপর সেই গাড়িটার খোঁজ পাওয়া গেলেও ওকে পাওয়া গেল না। ওর মা, বাবা, বোনের অবস্থা চোখে দেখার মতো নয়। সবাই আজও ওর বাড়ি ফেরার আশায় বসে আছে। আর তারপরেও তুমি বলছো আমি সময় নষ্ট করছি? দেখো, যেমন ভাবেই হোক জিমুতকে খুঁজে বার করতেই হবে। একটু আসছি।
হ্যাঁ দীপাংশুদা, এসো। ও, আপনি এখানে আছেন, খুব ভালো হয়েছে। অব্র, তুমি আমায় জিমুতের কথা বলছিলে না? একটা খবর পাওয়া গেছে জানো তো, মধুমতি বন্দর থেকে 250 মাইল দূরে একটা খুব নির্জন দ্বীপে সম্ভবত জিমুতকে দেখতে পাওয়া গেছে। আপনি আপনি সত্যি বলছেন? কিন্তু ও ওই রকম জায়গায় কি করছে? সে তো ঠিক বলতে পারবো না ম্যাডাম। আমি এক্ষুনি যাব সেখানে। দাঁড়া দাঁড়া, ওরকম একটা জায়গায় তুই একা যাস না। তাছাড়া জায়গাটা এখান থেকে অনেক দূর আছে। আমি বরং এক কাজ করি, দুজনকে ওখানে পাঠিয়ে ব্যাপারটা নিশ্চিত হয়ে নিচ্ছি। এখানে বসো বাবা, এদিক ওদিক কোথাও যেওনি। আমি সদর থেকে তোমার জন্য ওষুধ আর আনাজপত্র নিয়ে আসি। ফটিক কাকা নৌকা ঠেলে ওতে চড়ে বসলো। এই যাবো আর আসবো, বৃষ্টি এলে বাইরে থেকো না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে ভাববেন না, সাবধানে যান। দাওয়ার সামনেই যে মস্ত নারকেল গাছ, এই এতগুলো দিনে কোথায় গিয়ে ওর সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে। আজ এত পাখি ডাকছে কেন? পূব দিগন্তের মেঘ দেখে ভয় পেল নাকি ওরা? ওই দ্বীপ স্থানীয়দের কাছে ম্যাকপাই রবিন আইল্যান্ড নামে পরিচিত, মানে দোয়েল পাখির দ্বীপ। বছর কয়েক আগে দ্বীপটা আকারে অনেক বড় ছিল, এই কয়েক বছরে আকারে বেশ ছোট হয়ে গেছে। আলেভদ্রে 2-1 মাছ শিকারী ছাড়া আর তেমন কেউই আসে না এদিকে। ওনার ছবিটা তোমার কাছে আছে তো? হ্যাঁ আছে, তবে আমি একটা কথা বুঝতে পারছি না, এরকম একটা নির্জন জায়গায় কেউ কেন থাকতে যাবে। দেখো কি ভীষণ মেঘ করেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রবল। অলোক, অলোক, ওই দেখো একটা কুড়ে ঘরের মতন কিছু চরের ওপর দেখা যাচ্ছে না? হ্যাঁ সত্যিই তো, স্টিমারটাকে চরের কাছে নিয়ে যেতে বলো। ফটিক কাকা যখন ফিরল তখন মেঘ আরো ঘনিয়েছে। চরের বালিগুলো ধূসর মেঘের ছায়ার চাদরে ঢেকে গেছে। আজ ফিরতে দেরি হয়ে গেল খোকা। পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, তুমি থাকতে আমার ভয় কি। মৈনাক, সামনে ও কি? চরের মধ্যে তুমি দেখতে পাচ্ছ কি ভয়ানক কাণ্ড ঘটে চলেছে? কি ঘটে চলেছে? আরে তুমি দেখতে পাচ্ছ না? ওই তো একটা ধরহীন মুন্ডু ওই লোকটার সাথে কেমন করে কথা বলছে। কি বলছো? কোথায়? কি আশ্চর্য, এক্ষুনি তো দেখলাম একটা ধরহীন মুন্ডুর মতো। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে অলোক, নইলে ডাক্তারের কাছে তোমার চোখ দুটো পরীক্ষা করাও। কি যে আবল তাবল বকছো। সত্যি তাই হবে। ছবিটা দেখো, এটা ওই লোকটা না? লোকটা একটা হুইল চেয়ারে বসে আছে। কি ব্যাপার? এখন তাড়াতাড়ি ওখানে চলো তো, এই স্টিমারটা ওদিকে নিয়ে চলো। এই নাও ভাত, আলু মাখার, কই মাছের ঝোল। আজ আর কিছু হয়নি বাবা। ঘর থেকে থালায় করে এক থালা আলু সেদ্ধ ভাত আর মাছ সামনে নিয়ে এলো ফটিক কাকা। সকাল সকাল এত কিছু রান্না করে গেছেন, আর কি চাই? হঠাৎই একটা আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করলাম। একটা ফেরি এই চরের দিকে এগিয়ে আসছে ক্রমশ। ফটিক কাকা, ওই দেখো একটা ফেরি এদিকেই আসছে। ফটিক কাকা চমকে গেল। ফেরি? কি কইছো? কই? ওই তো। বৃষ্টি আসছে, এই থালা খান নাও, ঘরে চলো, ঘরে চলো। এই যে, ও মশাই, একবার এদিকে শুনুন। মনে তো হচ্ছে কোনো মাঝির ঘর।